নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো কিভাবে কাজ করে বা কিভাবে ফিরে আসে রাজনীতিতে, মানুষের আস্থা কিভাবে অর্জন করে তারা, এটা নিয়ে আপনি অনেক কাজ আছে আপনার, আপনি অনেক গবেষণা করেন, গবেষণা ঠিক না, আপনি অনেক স্টাডি করেছেন এটা নিয়ে, আমি গবেষণা বলছি না, স্টাডি করছেন এবং অনেক করেছেন, যার ফলে আপনার ওই জায়গা থেকে যদি আপনি একটু দর্শক শ্রোতাদের একটু জানান কিভাবে থাইল্যান্ড এবং সাউথ আফ্রিকায় আপনার নিষিদ্ধ দল ফেরত আসলো, ভবিষ্যতে তো আমরা আরো আলোচনা করব। আপনাকে ধন্যবাদ পিপুল। ব্যাপারটা, এই আলোচনাটা আসলে সমসাময়িক আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সাথে মিলান। আমি এটা বুঝতে পারি আপনার ইয়েটা। তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে আমিও একটু যদি উদাহরণগুলো কি আসলে কি পদ্ধতিতে কি পন্থায়, এইগুলো দুটো পন্থাই কিন্তু ব্যবহৃত হয়েছে। আমি সেই দুইটা উদাহরণ আজকে, একটা হলো রাজনৈতিক পন্থা, একবার প্রকাশ্য রাজনৈতিক পন্থায় কিভাবে একটা দলকে নিষিদ্ধ করার পরেও সেই দল বা তার আদর্শ কিভাবে পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত শুধু হয় না, ক্ষমতায় ফিরে আসে। এটা উৎকৃষ্ট উদাহরণ হলো থাইল্যান্ডের বর্তমান ক্ষমতাসীন যে পার্টিটা আছে, এই পার্টির একটা নির্দিষ্ট, এই পার্টি নিষিদ্ধ হয়েছে, এরা নাম পরিবর্তন করছে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেছে, করে তারা কিন্তু ফাইনালি আবার কিন্তু এদের অনেক রাজনৈতিক নেতাকে নিষিদ্ধ করা হয়েছিল রাজনীতি করার ক্ষেত্রে, রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তারপর তারা ফেরত এসে আবার তারা রাজনীতিতে সক্রিয় হতে পেরেছেন এবং রাজনীতিতে ফিরে আসছেন। আবার অন্যরকম আরেকটা উদাহরণ আছে, এটা হলো রাজনীতি একেবারে ওপেন রাজনীতি, যদিও ইন্টারনালি তারা বিভিন্ন গোপন ভাবে তারা, এটা সব দলের স্ট্র্যাটেজি থাকে, বিভিন্ন গোপন কার্যক্রম করেন। কিন্তু আরেকটা দল আছে পৃথিবীতে, সেটা হলো কি বলে, সাউথ আফ্রিকার একটা পার্টি, সেটা হলো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই দলটি মানে 100 বর্ষ পেরিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই দলটাকে 30 বছর নিষিদ্ধ থাকতে হয়েছে। সেই দলটা কোন পদ্ধতিতে দেশে তাদের আদর্শ প্রতিষ্ঠা করেছে এবং কিভাবে তারা সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা কি পদ্ধতি অবলম্বন করছে, তার মধ্যে একটা হলো প্রচন্ড রকমের সশস্ত্র প্রতিরোধ বা সশস্ত্র যুদ্ধ। তারা মানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়েছে। তো দুটো পদ্ধতিতে কিন্তু আপনি যখনই দল নিষিদ্ধ করেন, তো সেটা পপুলার হয় তাকে ঠেকিয়ে রাখা যায় না। এখন পর্যন্ত তেমন কোনো উদাহরণ নাই, আদার দেন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি, যে পার্টির নেতৃত্বে, যে সুকর্ণর নেতৃত্বে যে পার্টিটা ইন্দোনেশিয়াতে স্বাধীনতা নিয়েছিল, সেই পার্টিটিকে স্বৈর শাসক সুহার্তো যেভাবে ক্রাশ করেছিল, সুকর্ণকে অ্যারেস্ট করে জেলেই উনি মারা যান। তারপরে কমিউনিস্টদেরকে জাহাজে করে নিয়ে গিয়ে একেবারে সমুদ্রের মধ্যে নিয়ে জাহাজের তলানি খুলে দিয়ে সেই জাহাজ ডুবিয়ে হত্যা করা সহ সারা দেশে হত্যাযজ্ঞ চালিয়ে পুরো মোটামুটি একটা পার্টির একেবারে মানে সমূলে উৎপাটন যাকে বলে, সমূলে একদম ওর সমস্ত। কিন্তু তারপরে কিন্তু হয়তো সুকর্ণ সে পার্টি ক্ষমতায় আসে নাই, কিন্তু সুকর্ণর উত্তরসূরিরা, মেঘবতী সুকর্ণ তার মেয়ে, সে কিন্তু ক্ষমতায় আসছে। তো মানে সুকর্ণ অ্যাজ এ হোল কে নির্মূল করতে পারে না, হয়তো কমিউনিস্ট পার্টি মানে ইন্দোনেশিয়া কমিউনিস্ট পার্টিকে করতে পারছে। সো ওইটা হলো ব্যক্তিত্ব। সেই হিসাবে ধরেন আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন, আমি ওই দুটো উদাহরণ দেবো একটু পরে। বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি দেখেন, বাংলাদেশেও কিন্তু এই যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই পার্টিটা কিন্তু এই দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। সেই পার্টিটার নেতা কিন্তু একজন জাতীয়তাবাদী নেতা এবং সারা বিশ্বে তিনি একজন কি বলা হয় অন্যতম জনপ্রিয় নেতা, যিনি তারা এক অঙ্গুলি হেলনে পুরো জাতিকে উনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এবং আরেকটা ব্যাপার হলো ওই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পার্টি সেই সময়ও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেই পার্টিটাই, সেই নিষিদ্ধ পার্টিটা সহস্র সংগ্রাম করে একটা দেশ উপহার দিয়েছে তার জাতিকে। তো ওই সময় কিন্তু তারা তাদের রুখে দাঁড়িয়ে কিন্তু তারা বাংলাদেশ স্বাধীন করে বাংলাদেশে তারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তো সেই পার্টিটা এখন নিষিদ্ধ। কারণ আমি আপনাকে একটা হলো 71-এর প্রেক্ষাপটে
আওয়ামী লীগ টোটালি সশস্ত্র যুদ্ধে গিয়ে সশস্ত্র যুদ্ধে ক্ষমতাসীনদেরকে পরাজিত করে দেশ স্বাধীন করেছে, সেটা একটা প্রেক্ষাপট। এএনসির একটা প্রেক্ষাপট, এএনসির দীর্ঘ ইতিহাসে 30 বছর নিষেধ থেকে তারা আন্দোলন সংগ্রাম করে মানে সশস্ত্র যুদ্ধ করে তারা নিজেদেরকে ইয়ে করে এবং তাদের পলিটিক্যাল উইংকেও তারা প্রতিষ্ঠিত করেছিল। আবার থাইল্যান্ডে দেখেন তারা কোনো সশস্ত্র কোনো কিছুতে যায় নাই, কোনো কিছুতে যায় নাই, কিন্তু তারা তাদের পলিসিগুলো চেঞ্জ করছে। পলিসিগুলো চেঞ্জ করা মানে কি, তারা হয়তো এই পার্টি থেকে ওই পার্টি, এই পার্টি থেকে ওই পার্টি, এই পার্টি থেকে ওই পার্টি, বিভিন্ন ধারাবাহিকতায় তারা কিন্তু তাদের আদর্শ এবং তারা যে আদর্শে চলছিল সে আদর্শ তারা পুনঃপ্রতিষ্ঠা করছে। তা আমি এখন আপনাকে আগে কি বলে আওয়ামী লীগ যেভাবে সহস্র যুদ্ধ করে দেশ স্বাধীন করে নিষিদ্ধ থাকা অবস্থায় তার সাথে মিলানো একটা দেশের উদাহরণ দেই, যারা সহস্র যুদ্ধ করে দেশ থেকে বর্ণবাদ উৎপাদন করেছে। ঠিক আছে, হ্যাঁ, তাদের পলিটিক্যাল উইং সেটাই দেয়, কিন্তু তাদের সশস্ত্র যুদ্ধটা ছিল, যারা আওয়ামী লীগ সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের সাথে মিল আছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আপনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্মের থেকে আমি যদি একটু উদাহরণ দেয়, আপনি আশ্চর্য হবেন যে এই পার্টিটা কিভাবে ফিনিক্স পাখির মতো বারবার ছাই থেকে নিজেদেরকে দাঁড় করিয়েছে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের আদি নাম 1912 সালের 8ই জানুয়ারি এই পার্টিটা প্রতিষ্ঠিত হয়। সেটার আদি নাম কিন্তু ছিল সাউথ আফ্রিকান নেটিভ ন্যাশনাল কংগ্রেস, মানে SANNC। ANC ছিল না, SANNC মানে হলো সাউথ আফ্রিকান নেটিভ ন্যাশনাল। এর মূল উদ্দেশ্য ছিল কালার্ডদের, কালার্ড মানে কি কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত যে বাদামি রঙের বা আমাদের মতো রঙের যাদের চা ছিল তাদেরকে সংগঠিত করে একটা তাদের অধিকার আদায়ের জন্য এই রাজনৈতিক সংগঠনটা প্রতিষ্ঠিত হয় 8ই জানুয়ারি 1912 সালে। এবং সেটা শেষ পর্যন্ত তারা এমন একটা কাল পরিক্রমা তারা সবসময় কি বলে করছে, কি বলে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন করতে করতে এক পর্যায়ে তারা দেখেছে যে না, তারা ইনক্লুসিভ রাজনীতি করতে হবে তাদেরকে। তো ইনক্লুসিভ রাজনীতি মানে সবাইকে মিলাতে হবে, তার মানে শ্বেতাঙ্গদেরকে বাইরে রেখে তারা পলিটিক্স করবে না। সেই জন্য তারা কি করছে, তখনকার সময় তাদের এই অ্যামেন্ডমেন্ট এনে তারা কি করছে যে শুধু কৃষ্ণাঙ্গ বা জাতীয় এটা না, তখন তারা করে কি বলে 1923 সালে এসে তারা শ্বেতাঙ্গদেরকেও তাদের পার্টিতে নিয়ে এসে তারা পার্টিটাকে নিয়ে আসে হলো ANC-তে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। SANNC-র পরিবর্তে তারা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস করে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে তারা বোঝানোর জন্য যে তারা তাদের মেথডটা, কাজের মেথড এবং তাদের মিনস, তারা মানে যে কার্যক্রমগুলো তারা প্র্যাকটিক্যালি করছে এগুলোর মধ্যে তারা কিছু পরিবর্তন আনবে। পরিবর্তনের মধ্যে সরাসরি তারা গণসংযোগে যায়, তারা মেম্বারশিপ জোগাড় করে, তারা কৃষ্ণাঙ্গদের মেম্বার তো এমনি হয়তো তাদের ভলেন্টারিলি মেম্বারশিপ পাচ্ছিল বা ভারতীয় বংশোদ্ভূতদের ভলেন্টারি, কিন্তু সাদাদের তো পাওয়া যায়, সাদাদেরকে পার্সু করে আনানো, সাদা চামড়াদেরকে পার্সু করে তারা নিয়ে আসে। এবং সেখানে তারা কি বলে এই সময়কালের মধ্যে তাদের ইয়েটা ছিল একটাই, যে ওই যে গান্ধীর অসহযোগ আন্দোলনের মধ্যে এরা বলতো যে তাদের রাজনৈতিক কর্মসূচিটাই তারা কিন্তু মানে পরিবর্তে, মানে একেবারে শান্তিপূর্ণর পরিবর্তে তারা কি করছে, অহিংস টাইপের ডিফায়েন্স, মানে আমি মানি না, আমি তোমার এই কথা মানি না, ডিফায়েন্স মানে ধরেন সরকার একটা শর্ত দিলে এই শর্ত আমরা মানি না, সরকার বললে এই ট্যাক্স দিতে হবে আমরা এই ট্যাক্স দেবো না, সরকার বললে এটা করতে হবে আমরা এটা করবো না, মানে যা বলে সরকার আমরা এটা করবো না, ডিফায়েন্স মানে একেবারে আমি তোমার মানি না। কিন্তু তারা কিন্তু সশস্ত্র পথে যায় নাই এবং সিভিল ডিসওবিডিয়েন্স যেটা বলা হয় গান্ধী যে অহিংস আন্দোলনটা, এই আইডিয়াটা কিন্তু ওইখান থেকে গান্ধী পেয়ে আসছেন। গান্ধী কিন্তু তখন সাউথ আফ্রিকাতে, ঠিক আছে, গান্ধী কিন্তু ওইখান থেকে কিন্তু সিভিল ডিসওবিডিয়েন্স এবং গান্ধী কিন্তু অহিংস আন্দোলন এবং এই যে আমাদের দেশে বলে না যে কি বলে কি এটাকে বলা হলো গণ মানে করা আর কি, মানে সরকারের কোনো কার্যক্রমের প্রতি সমর্থন না করা, এগুলাকে একেবারে কি বলে সরকার কোনো সিদ্ধান্ত না মানা, আইন অমান্য আন্দোলনের মতো, হ্যাঁ, সরকার অমান্য আন্দোলনের মতো এরকম তারা কার্যক্রম। এরা এই আন্দোলনটা তাদের নতুন একটা এই পদ্ধতি, এই যে মেম্বারশিপ সব জায়গায় রিক্রুট শেষ করার পর তারা 52 থেকে 53 পর্যন্ত এই বিশাল আন্দোলন করে, বিশাল আন্দোলনে চালানো, এবং এইটা অনেক কার্যকর এবং তাদের মেম্বারশিপ অনেক বেড়ে যায়, এই দলটা অনেক বড় হয়। এই পর্যায়ে এসে কি হলো, একটা ঘটনা তাদের সবকিছু চেঞ্জ করে দিল। এই ঘটনাটা
তারা খুব বড় আন্দোলন করছে 52-53, তারপর কিন্তু আস্তে আস্তে এই আন্দোলনটা কিছুটা থামলো, তারা কিন্তু এই আন্দোলনটাই ধরে রেখেছে, তারা কিন্তু অহিংস আন্দোলনের মধ্যেই ছিল, তারা কিন্তু যায় না। তো 1960-তে এসে এই আন্দোলনের পরিবার তারা কিন্তু বর্ণবাদ বিরোধী আন্দোলনটা তাদের এবং অধিকার আদায়, যে কৃষ্ণাঙ্গদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ, কৃষ্ণাঙ্গদের এই রাস্তা দিয়ে হাঁটতে পারো না, কৃষ্ণাঙ্গরা ওইটা করতে পারো না, কৃষ্ণাঙ্গরা এখানে সাদা চামড়াদের এরিয়াতে যেতে পারো না, কৃষ্ণাঙ্গদের ফার্মগুলি দখল করে নেওয়া, কৃষ্ণাঙ্গদেরকে ফার্মে চাকরি দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ, এরকম বহু বিধিনিষেধ দিয়ে থাকলো অ্যাপার্থাইড, মানে তখনকার বর্ণবাদী সরকারের, তখনটা ছিল ন্যাশনাল পার্টি নামে একটা পার্টি ক্ষমতায় ছিল। হ্যাঁ, তো সেই সময় 1960-তে এসে তারা কি করলো, 1960-তে হঠাৎ করে এএনসি ভাবলো যে নো, এখন আবার একটা বড় ধরনের এমন একটা আন্দোলন করতে হবে যে আন্দোলনটা দিয়ে আমরা তাদের কোনো কথাই মানি না। তাহলে তারা কি করলো, তারা ঘোষণা করলো হলো যে ইয়াতে কি বলে বিভিন্ন তাদের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে তারা চাকরি করতে হলে তাদেরকে একটা কার্ড নিয়ে ঘুরতে হবে, মানে পরিচয়পত্র নিয়ে ঘুরতে হবে। তারা বললো আমরা এটা করবো না, কারণ এইটা যে করবো না করলে তো হলো না, তারা চাকরি পাইতে হবে তো। সো তারা কি করলো, এইটাকে নিয়ে গেল একটা বড় আন্দোলনের দিকে। তারা পুলিশের থানাগুলোতে হাজারা ধর্ণা দেওয়া শুরু করে, তখন ধর্ণা বলে বা ধর্ণা দেওয়া শুরু করলো যে আমাদেরকে অ্যারেস্ট করা, আমরা কিন্তু এই কার্ড ইউজ করবে না, কার্ড ছাড়া তারা কিন্তু পুলিশের হয়েছে। সো তাদের কিন্তু কার্ড বহন করতেই হবে, এটা বাধ্যতামূলক। সো তারা গেল সর্বত্র যে আমরা যাব না, আমরা আসলাম, আমরা যে কার্ড বহন করে পারলে আমাদেরকে অ্যারেস্ট করো। তো একদম মানে স্বেচ্ছায় কারাবরণের জন্য তারা গেল। এরকম এই সময়ের একটা আন্দোলন, একদিন এই 8ই এপ্রিল একটা ঘটনা, বিশাল ঘটনা হয়, সেটা হলো এটা বলে সাভিল ম্যাসাকার বলে। মানে ওই থানাটার সামনে হাজার হাজার লোক, বলা হয় 20,000-এর মতো লোক, বা অনেকে এটার হিসাব তখনকার বাড়ায় বলা হয়, বলে যে 5,000 লোক, কিন্তু হাজার হাজার লোক ওই থানার ওখানে যখন যায়, পুলিশ কোনো কথা না শুনে, তাদের কোনো কথা না শুনে, কোনো রকম ওয়ার্নিং ছাড়া সরাসরি গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের ফলে কি হয়, মতান্তরে মানে দুইটা ফিগার আছে, যে কেউ বলে কেউ বলে 69 পিপল, মানে 59 জন লোক মারা গেছে, কেউ বলে আবার মানে 91 জন মারা গেছে, এরকম মানে শত শত আহত হয়েছে, গুলিবিদ্ধ। এটা কোনো এমনি লাঠি পেটার কিছু না, সবাই গুলিবিদ্ধ। এই ঘটনার পরে এমন আলোড়ন সৃষ্টি হয় সমাজে যে এইটা একটা ব্যাপক সহিংসতার দিকে যাওয়ার সময়, এই সময়ের সাথে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, তাদেরকে যখন নিষিদ্ধ করে, এই এএনসি কিন্তু নিষিদ্ধ সংগঠনে, এটা এই সাববিলের যে ঘটনাটা, এটা হলো 21শে মার্চ, আর তারা নিষিদ্ধ হতে লাগলো 10 দিন কি 18 দিন, মানে 8ই এপ্রিল তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই এএনসি কিন্তু নিষিদ্ধ, এবং সেই এএনসি কিন্তু তাদের বৈধতা ফেরত পেয়েছে হলো 90 এসে, যখন অ্যাপারথাইড ফেইল করলো একেবারে, তখন 90 এসে কিন্তু এই যে 30টা বছর, এই 30টা বছরে তাদের কর্মকাণ্ড, তাদের মেইন কর্মকাণ্ড ছিল গোপনে সদস্য সংগ্রহ করা। তারা প্রথম চলে গেল হলো এই ফাঁকে কিন্তু বহু নেতাকে কিন্তু অ্যারেস্ট করা হয়, ইনক্লুডিং নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা সহ অনেকে অ্যারেস্ট করা হয়, বিভিন্ন যেখানে যেখানে করছে, এবং রোয়েন আইল্যান্ডে নিয়ে তাদেরকে আটক করা হয়, এবং হ্যাঁ ওখানে রাখা হয়। তো তাদের নেলসন ম্যান্ডেলা সহ বাকি কি হইলো, এই সংগঠনটা এএনসি আন্ডারগ্রাউন্ডে চলে গেল, যেন তার যখন তারা কর্মকাণ্ড চালাতে পারে না, যখন দেশে আর কর্মকাণ্ড চালাতে পারছিল, তাদেরকে অ্যারেস্ট করে, তখন তারা চলে গেল কোথায়, এই যে প্রথম গেল ইয়াতে, এটাকে বলা হলো খুব সম্ভবত ওরা যায় হলো লুসাকা, জাম্বিয়াতে। তারা জাম্বিয়াতে গিয়ে তাদের প্রধান কার্যালয় তারা গঠন করে, এবং সেখানে যায় তারা আবার রিভাইভ করার চেষ্টা করে। আর এদিকে তাদের বড় বড় সব নেতাকে তো আটক করে, বিশাল বিশাল নেতা যারা পরবর্তীতে অনেক অনেক বড় বড় নেতা হয়েছেন, নেলসন ম্যান্ডেলা, ডেজমন্ড টুটু, অনেকে, হ্যাঁ, এদেরকে নিয়ে আটক করে। লুসাকাতে ওরা যখন ইয়েতে করে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে এইভাবে তো আমরা বিদেশে থেকে তো কিছু করতে হবে। তখন তারা কি করে, সশস্ত্র সংগঠন গঠন করে। এটা বিখ্যাত সশস্ত্র সংগঠন, বলা হয় এমকে। আসলে এর পুরো নাম হলো আমকন্ঠো উইসিজু, মানে ওদের ভাষায় আমকন্ঠো, কিন্তু এটা আফ্রিকান নামে, কিন্তু এটা তারা সংক্ষেপে বলে এমকে বলতো। 1961-এ, মানে 1 বছর পরেই কিন্তু তারা এটা গঠন করে ফেলে, এবং এটার সাথে এটাকে মূল সহায়তা করে কে জানেন? মূল সহায়তা করে সাউথ আফ্রিকান কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি মূলত তাদের ক্যাডার ভিত্তিক তো রাজনীতি,
তারা তাদের ক্যাডার দিয়ে এমকে পার্টিকে, এমকে কে এমন শক্তিশালী, শেল্টার না, এমকে কে শক্তিশালী একটা সশস্ত্র গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করে, এবং এমকে এর মোটামুটি পুরো পরিচালন পদ্ধতিটাই সাউথ আফ্রিকান কমিউনিস্ট পার্টি কিন্তু মোটামুটি একদম ইয়ে করে, এবং সারা সাউথ আফ্রিকাতে তারা এই মিলিটারি ক্যাম্পেইন শুরু করে। 30টা বছর ধরে তারা এই ক্যাম্পেইন করে, এবং এক পর্যায়ে তো আপনি কিনা বলে যে তাদের একটা অনেক বড় অপারেশনের কথা 1976, এটা বলা হয় সোয়েটো আপরাইজিং, গণবিদ্রোহ তৈরি করে এই, এবং এটাকে বলা হয়তো তখনকার সময় একটা ভূমিকম্পের, যে এমকে সারা সাউথ আফ্রিকাতে ভূমিকম্পের মতো তৈরি করেছে, এবং শেষ পর্যন্ত তারা অ্যাপার্থাইডের বিরুদ্ধে একেবারে ফাইনাল অ্যাসাল্ট। এই সময়টা কিন্তু যুক্তরাজ্য কিন্তু এই যে সাউথ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে কিন্তু ইয়ে করতো, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস তারা সন্ত্রাসী সংগঠন কিন্তু লিস্টে নাম উঠেছিল যুক্তরাজ্য। আবার একদিকে আবার তারা মধ্যস্থতা করার চেষ্টা করতো, কারণ কি? কারণ ওখানে শ্বেতাঙ্গ সরকার। তো এরকম পরিস্থিতিতে এক পর্যায়ে এসে কিন্তু অ্যাপার্থাইডের ফল হয়, এমকেরা বা সাউথ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জিতে আসে, এবং তারা যে মূলনীতিটা নিয়ে আসে সেটা হলো সবাই ইনক্লুসিভ, যেমন তখনই ওই যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের কথা আছে, ট্রুথ কমিশনের কথা আসে, এবং এই করে কিন্তু তারা জাতিটাকে আবার পুনরুত্থান বা আবার আফ্রিকান ন্যাশনালিজমটাকে পুনরুত্থান ঘটায়। তো দেখেন, একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করলে সে কিন্তু আজ হোক কাল হোক সে কোনো না কোনো সহস্র পন্থা, এটা হলো সহস্র পন্থার উদাহরণ, ছাড়ে নাই তারা তাদের পথ ছাড়ে নাই, তারা কিন্তু সহস্র পন্থায় আপনি গেছে। একই রকম বাংলাদেশে কিন্তু 1971 আপনি যখন নিষিদ্ধ করছেন, তারা সহস্র পন্থায় সরাসরি দেশ স্বাধীন করে দিয়েছে, আর এরা বর্ণবাদের অবসান ঘটিয়ে দিয়েছে। এখন আমরা বললাম সশস্ত্রের কথা, এর বাইরে কি পথ নাই? ওর বাইরেও পথ আছে। কিন্তু এই যে একটা জিনিস মাঝখানে বলি, একটু যদি আপনি ইয়ে দেন, আপনি আবার আপনার ব্রেক হলে যদি ডিস্টার্ব হয় তাহলে আমি বলবো না, সেটা হচ্ছে যে এই যে মনে করেন একটা মতাদর্শ, একটা রাজনৈতিক দল মানেই তো একটা মতাদর্শ, একটা আদর্শ, একটা আইডিওলজিকে সে ধারণ করে, তার এই মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্যই তো তার এই লড়াইটা, তাই না? এই লড়াইটা যার ফলে সে কমিউনিস্টের ভিতরে ঢুকলো বা কমিউনিস্ট তাকে নানাভাবে সহযোগিতা করলো, সে তার আদর্শটাকেই ধারণ কইরা তার আদর্শটাকেই প্রতিষ্ঠিত করেছে। না শুধু তাই প্রতিষ্ঠা, তারা কিন্তু এই যে সাউথ আফ্রিকান কমিউনিস্ট পার্টি তাদেরকে এমকে গঠনের ক্ষেত্রে বা এমকে কার্যক্রম কথা তাদের ক্যাডার দিয়ে, তাদের লোক দিয়ে, তাদের ইয়ে দিয়ে যে হেল্প করেছে, যে এবং তার সাথে কিন্তু আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কিন্তু কোনোদিন বেইমানি করে না। এটা হলো একটা বড়, কেমন যেমন দেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এখন পর্যন্ত সাউথ আফ্রিকান, ওদের তিনটা কিন্তু সাধারণ ঐক্য এই পর্যন্ত তারা কিন্তু ক্ষমতায় 1990 পর এই পর্যন্ত তারা ক্ষমতায়। কেন জানেন? কারণ হলো সাধারণভাবে তাদের যে ঐক্য ওই সময়টা ছিল, সে ঐক্য তারা ভাঙে নাই, সে ঐক্যের পেছনে যায় নাই, সে ঐক্যের কোনো জায়গায় সাউথ আফ্রিকান কমিউনিস্ট পার্টি এখন পর্যন্ত কিন্তু আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একটা বিশাল, এরা বলে ত্রিপক্ষীয় জোট, মানে 3 দলীয় জোট আমাদের দেশে যাবে, এরা ট্রাইপ্যাট্রিয়েট বলে, ত্রিপক্ষীয় জোট। এটা হলো আফ্রিকান এই কমিউনিস্ট পার্টি, তারপর হলো ওদের কংগ্রেস অফ দি সাউথ আফ্রিকান ট্রেড ইউনিয়ন, হ্যাঁ, এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এই তিনটা সব সময় কিন্তু এখন পর্যন্ত এক। যারা এই অ্যাপার্থাইডের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করেছে তারা কিন্তু এক থেকেছে, যেটা বাংলাদেশের উদাহরণ হলো ডিফারেন্ট। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের শক্তিটাকে দ্বিখণ্ডিত করেছে জাসদ। তারপরে কি হয়েছে? তারপরে ধরেন সবাই মানে যার রাজনীতি